আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। দশম শ্রেণীর ছাত্রদের ভৌতবিজ্ঞান ক্লাসে স্বাগত। তোমাদের গত ক্লাসে যেটা আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষমতা নির্ণয়। আজকে আমরা শিখব যে তড়িৎ ক্ষমতা আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক যন্ত্রগুলো আছে সে যন্ত্রগুলোতে যে বিলটা উঠছে, যে বৈদ্যুতিক শক্তি খরচ হচ্ছে, তার পরিমাণটা কত বা কত ইউনিট আমাদের বিল আসছে বা তার কত টাকা খরচ হচ্ছে মাসে, আমরা এটা সহজে নির্ণয় করতে পারবো বাড়িতে বসে বসেই। তো আজ গাণিতিক সমস্যা এটা দেখাবো, তারপরে আমরা আলোচনা করব তড়িৎ চুম্বক। তো আমরা পড়া শুরু করার আগে, গাণিতিক সমস্যা শুরু করার আগে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাল্ব নিয়ে, বিভিন্ন ধরনের বাল্ব। প্রথমত যে বাল্বটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাস্বর বাল্ব। তোমরা এই বাল্বটা সবাই দেখেছো। এই বাল্বটা হচ্ছে লাল ধরনের একটা বাল্ব, যেটাতে কি থাকে, ফিলামেন্ট থাকে, যেটাতে একটা ফিলামেন্ট এরকমভাবে পেঁচানো থাকে। এই ফিলামেন্টযুক্ত বাল্বগুলোকে বলা হয় ভাস্বর বাল্ব। তো এগুলো বিভিন্ন ওয়াটের হতে পারে, 60 ওয়াট বা 100 ওয়াট। এই বাল্বে কি হয়, আমি যদি তড়ি সংযোগ করি, তড়ি সংযোগ করার ফলে এর মধ্যে যে টাংস্টেনটা আছে, এই যে চক্রাকারে টাংস্টেনটা আছে, টাংস্টেনটা অত্যন্ত গরম হয়ে উঠে যায় এবং এর টেম্পারেচার প্রায় 2700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে ওঠে এবং সেটি শ্বেততপ্ত হয়ে ওঠে, অর্থাৎ সাদা বা উজ্জ্বল হয়ে যায়, লাল হয়ে যায় বা হলুদ হয়ে যায়। হলুদ হয়ে যাওয়ার ফলে এটি আলো বিকিরণ করে। তো আলো বিকিরণের ক্ষেত্রে এখানে কি সহযোগিতা করে, এখানে কিন্তু তড়িৎটা কী করছে, টাংস্টেনটাকে গরম করছে। গরম হওয়ার ফলে ওই উত্তাপটা কাকে গরম করছে, টাংস্টেনটাকে। এই টাংস্টেনটা তখন একটা আলো বিকিরণ করছে। এইখানে প্রায় 98% শক্তি অপচয় হয়ে যায় তাপশক্তি রূপে। আমাদের মাত্র 2% শক্তি এখানে খরচ হয়, বাকি 98% তাপশক্তি রূপে বেরিয়ে যায়। ফলে অতিরিক্ত শক্তিটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো এই শক্তিটাকে আমরা অপচয় থেকে রোধ করার জন্য বিজ্ঞানীরা ভাবলেন যে আরেকটি বাল্ব আবিষ্কার করা দরকার, সেটি হচ্ছে সিএফএল বাল্ব। এটা হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। এই বাল্বে এরকম ধরো তোমার পেঁচালো বাল্ব দেখতে পাবে, দেখেছো বাড়িতে এরকম আর কি দেখতে পাও যে যে তোমাদের বাড়িতে যে টিউব লাইটগুলো আছে, টিউব লাইট কিন্তু একটা সিএফএল বাল্ব। এর মধ্যে কি থাকে, পারদ বাষ্প থাকে। এই পারদ বাষ্পগুলো যখন উত্তপ্ত হয়ে ওঠে তখন সাদা আলো বিকিরণ করে। তো আমাদের এইটা থেকে এটা ভাস্বর বাল্ব থেকে আমরা সিএফএল বাল্ব আবিষ্কারের কেন প্রয়োজন হলো, এখানে যে অতিরিক্ত শক্তিটা ব্যয় হচ্ছিল, প্রায় 98% শক্তিটা ব্যয় হচ্ছিল, সেই শক্তিটাকে বা শক্তি অপচয়টাকে রোধ করার জন্য আমরা সিএফএল বাল্ব নিয়ে এলাম। তো আমরা দেখতে পেলাম যে এখানে যদি আমরা 100 ওয়াটের একটা বাল্ব জ্বালাই আর এখানে যদি একটা 23 ওয়াটের বাল্ব জ্বালাই, তাহলে এ যে পরিমাণ আলো বিকিরণ করবে এই সম পরিমাণ আলো বিকিরণ করবে। তাহলে এখানে আমার ক্ষমতাটা বা তড়িৎ শক্তি ব্যয় করার যে ক্ষমতা বা তড়িৎ শক্তি অপচয়ের যে ক্ষমতা সেটা অনেকটাই কমে গেল। এরপরে এ থেকে আরো অনেকগুলো সমস্যা আছে। এই সমস্যাগুলো দূর করার জন্য আরেকটি বাল্ব আবিষ্কারের প্রয়োজন হলো, সেটি হচ্ছে এলইডি বাল্ব বা লাইট ইমিটিং ডায়োড। এখানে ডায়োড ব্যবহার করা হয়। কিসের ডায়োড ব্যবহার করা হয়, গ্যালিয়াম আর্সেনাইড এবং গ্যালিয়াম ফসফাইড ডায়োড ব্যবহার করে এই ডায়োডের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন সেটা আলো বিকিরণ করে এবং এই ক্ষেত্রে যে তড়িৎ অপচয়ের পরিমাণটা সেটা আরও কমে যায়। ধরো এটি আমি আমি একটা 6 ওয়াটের বাল্ব জ্বালালাম, 6 ওয়াটের একটা সিএফএল বাল্ব জ্বালালাম। আমি যদি 2 ওয়াটের একটা এলইডি বাল্ব জ্বালাই তাহলে সম পরিমাণ আমরা আলো পাবো। তাহলে এখান থেকে আমি যদি সিএফএল থেকে যদি এলইডি বাল্ব জ্বালাই তাহলে সেক্ষেত্রে আমার তড়িৎ শক্তি ব্যয়ের ক্ষমতা, তড়িৎ শক্তি ব্যয়ের যে পরিমাণটা সেটা অনেকটাই কমে যাবে। অর্থাৎ আমরা কিছু তড়িৎ শক্তি বাজাতে পারবো যদি আমরা এলইডি বাল্ব ব্যবহার করি। এবারে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে কি করে আমরা বাড়িতে তড়িৎ শক্তি ব্যয় কতটুকু হচ্ছে, কত ইউনিট পুড়ছে বা তার বিল কত হবে আমরা সহজে নির্ণয় করতে পারি। দেখো, একটি বাড়িতে 5টি 40 ওয়াটের বাতি দৈনিক 4 ঘন্টা, দুটি 75 ওয়াটের ফ্যান দৈনিক 5 ঘন্টা চালু থাকে, প্রতি বিওটি ইউনিট 10 টাকা হলে মাসিক বিল কত। তাহলে আমরা একটা ছকের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলোকে আলাদা আলাদা করে নিই। প্রথমে লিখবে তোমরা বৈদ্যুতিক যন্ত্রের নাম, বৈদ্যুতিক
যন্ত্রের সংখ্যা, ওই বৈদ্যুতিক যন্ত্রটি কত ওয়াটের হয়, দৈনিক কত ঘন্টা করে চলছে, দৈনিক কার্যকারী সময় লিখবে, আর 30 দিনে ব্যয়িত শক্তি। তাহলে তথ্যগুলোকে আমরা আলাদা আলাদাভাবে সাজিয়ে নিয়েছি, এবার লিখে ফেলি। বৈদ্যুতিক যন্ত্র কি আছে, আমাদের বাতি আছে, বাতি কয়টা আছে, 4টে বাতি আছে। কত ওয়াটের এক একটা বাতি 40 ওয়াটের। দৈনিক কার্যকারী কত কত ঘন্টা ধরে, 4 ঘন্টা। তাহলে দৈনিক যদি 4 ঘন্টা হয়, তাহলে 30 দিনে ব্যয়িত কত কত শক্তি হবে, আমরা সবগুলোকে গুণ করে দেবো। তাহলে গুণ করলে পাবো 4 ইন্টু 4, 40 ইন্টু, তাহলে 4 4 16, 4 7 64, 640, সরি 5টি বাতি আছে, তাহলে আমরা 5 গুণ করলাম, 4 5 20, তাহলে 800 ওয়াট ঘন্টা। তাহলে ওয়াট ঘন্টা আমি গুণ করছি, তাহলে এককগুলো হয়ে যাবে, একক তৈরি হবে কি ওয়াট ঘন্টা, এটা তৈরি শক্তির একক। আর কি আছে, ফ্যান আছে, কটা ফ্যান আছে, 2টি ফ্যান আছে। কত ওয়াটের আছে, 75 ওয়াটের আছে। কার্যকারী সময় কত, কার্যকারী সময় 4 ঘন্টা। তাহলে আমার এক মাসে কত তৈরি শক্তি ব্যয় হচ্ছে, আমরা নির্ণয় করতে পারি, সবগুলোকে গুণ করে দেবো। 2 ইন্টু 75 ইন্টু 4, 75 হচ্ছে 150, আর 4 60, 600 ওয়াট ঘন্টা। তাহলে এক মাসে বাতির জন্য আমার ব্যয় হচ্ছে 800 ওয়াট আওয়ার, আর ফ্যানের জন্য ব্যয় হচ্ছে 600 ওয়াট আওয়ার। তাহলে এক মাসে যদি আমরা বের করতে চাই, তাহলে একদিনে বের হলে এর সাথে আমরা কি গুণ করবো, 30 গুণ করবো। এটা হলো একদিনের ব্যয়িত শক্তি। আমি যদি 30 দিনে বের করতে চাই, তাহলে 30 মাল্টিপ্লাই করে দিতে হবে। 30 মাল্টিপ্লাই করলে কত হবে, এটা 3 আসতে 24, 2 4 0 0 0 ওয়াট আওয়ার, আর এটা কি হবে 1800, 18000 ওয়াট আওয়ার। তাহলে ফ্যানের জন্য, বাতির জন্য হচ্ছে 2400 ওয়াট আওয়ার হচ্ছে, আর ফ্যানের জন্য হচ্ছে 24,000, 18,000 ওয়াট আওয়ার। তাহলে মোট শক্তি ব্যয় কত, দুটো আমরা কি করবো, যোগ করে দেবো। তাহলে আমরা পেয়েছি 24,000 যোগ 18,000 ওয়াট ঘন্টা। ঠিক আছে, আমরা যদি এটা যোগ করি তাহলে পাবো 42,000 ওয়াট ঘন্টা। দেখো বিওটি ইউনিট হয়নি, কারণ 1 বিওটি ইউনিট সমান আমরা কি জানি, 1 কিলোওয়াট আওয়ার। তাহলে 1 কিলোওয়াট আওয়ার বানাতে গেলে আমাকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব 42 কিলোওয়াট আওয়ার। তাহলে কত বিওটি ইউনিট হলো, এক মাসে 42 কিলোওয়াট ইউনিট। অতএব এক মাসের বিল কত হবে, এক মাসের বিল হচ্ছে, এক দিনের বিল, 1 ইউনিটের বিল হচ্ছে 10 টাকা যদি হয়, তাহলে 42 ইউনিটের বিল হবে 420 টাকা। তাহলে এইভাবে অঙ্কগুলো ছকের মাধ্যমে যদি তোমরা করো, খুব সুন্দরভাবে নামাতে পারবে, একদম কোনো ঝামেলা নেই। তথ্যগুলো তুলে দিলে কত 30 দিনে কত শক্তি ব্যয় হচ্ছে, মোট তড়িৎ শক্তি কত ব্যয় হচ্ছে, এবং টোটাল বিল যেটা মাসিক, সেই বিলটা কত হচ্ছে। তো এরপরে আমরা আলোচনা করব তড়িৎচুম্বক সম্পর্কে, তোমরা মন দিয়ে দেখো। তো এরপরে আমরা যে তড়িৎচুম্বক নিয়ে আলোচনা করব, তড়িৎচুম্বক নিয়ে আলোচনা করার আগে কিছু চুম্বক সম্পর্কে বিষয় জেনে নিই। কোনো একটি চুম্বকের 2টি মেরু থাকে, একটি হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এই চুম্বকে একটা নির্দিষ্ট এরিয়া বা জায়গা জুড়ে একটি আকর্ষণ বল কাজ করে, যেটাকে আমি চুম্বক আকর্ষণ বল বলি। এই আকর্ষণ বলগুলো কিন্তু একটা নির্দিষ্ট রেখা বরাবর, কাল্পনিক রেখা বরাবর কাজ করে, যেগুলোকে বলা হয় চুম্বক বলরেখা। এবং এই চুম্বক বলরেখাগুলো সর্বদাই উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত থাকে, উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত থাকে। ধরো কোনো একটি চুম্বককে এখানে রাখলে, উত্তর মেরু উত্তর মেরুকে নিয়ে আসলে, উত্তর মেরুটা কি করবে, পরস্পরকে রিপাল করবে, অর্থাৎ বিকর্ষণ করে সরিয়ে দেবে। কিন্তু এইদিকে দক্ষিণ মেরু কি করবে,
ওকে আকর্ষণ করার চেষ্টা করবে, অর্থাৎ লোক দিয়ে বরাবর এইভাবে কাজ করবে। আমি যদি এখানে একটা চুম্বককে রাখি তো এর আকর্ষণ বলটা এই বরাবর কাজ করবে। আমি যদি কোনো একটা চুম্বকের উত্তর মেরুকে এখানে রাখি তাহলে এই বরাবর আকর্ষণ করবে। কোনো একটা চুম্বককে উত্তর মেরুকে আমি যদি এইখানে রাখি তাহলে এই বরাবর আকর্ষণ করবে। অর্থাৎ চুম্বক বলরাশি হলো সর্বদা উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত থাকে এবং নির্দিষ্ট এরিয়া বা জায়গা জুড়ে এই আকর্ষণ বলটা কিন্তু কাজ করে। এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে সমবায়ু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষমবায়ু পরস্পরকে আকর্ষণ করে আমরা জানি। এবং এইটা দেখা যাবে কেবলমাত্র সেখানে যে যদি ওই পদার্থটি চুম্বক হয় তবে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে, অথবা তিনটি পদার্থ আছে, তিনটি মূল পদার্থ বা মৌল, একটা হচ্ছে নিকেল, আচ্ছা আয়রন বা লোহা, কোবাল্ট। তিনটে মূল মৌল যারা যে সমস্ত মৌলকে চুম্বক আকর্ষণ করতে পারে অথবা বিকর্ষণ করতে পারে। এছাড়া অন্য কোনো মৌল আছে যেগুলোকে আমরা ইস্পাত বলি। এই ইস্পাতগুলো সেই সমস্ত ইস্পাত হতে পারে যারা এই সমস্ত মৌলগুলো দিয়ে তৈরি হয়েছে, সেই সমস্ত ইস্পাত বা সেই সমস্ত সংকর ধাতুগুলোকে চুম্বক আকর্ষণ বা আকর্ষণ করতে পারে। তো আকর্ষণ ধর্মটা শুধুমাত্র এই পদার্থগুলোর মধ্যে দেখা যায় এবং বিকর্ষণ ধর্ম কেবলমাত্র চুম্বকের ক্ষেত্রেই দেখা যায়। যখন কোনো একটি পরিবাহীতে তড়িৎ পরিবাহিত হয় তখন সেখানে একটি বা ওই পরিবাহীর চতুর্দিকে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় বা একটা চৌম্বক ধর্মের সৃষ্টি হয়, বা ওই পরিবাহীতে তখন চৌম্বক ধর্মের সৃষ্টি হয়। বিজ্ঞানী ওরিস্টের সর্বপ্রথম একটি পরীক্ষা দ্বারা এটিকে প্রমাণ করেন। একটি চুম্বক শলাকা নিলেন উনি এবং চুম্বক শলাকার উপরের দিকে একটি তার রাখলেন, পরিবাহী তার, এবং পরিবাহী তারের মধ্য দিয়ে যখন সুইচ অফ করে রাখলেন তখন এই চুম্বক শলাকা এই নিমকির মতো দেখতে চুম্বকটাকে এই চুম্বক শলাকা বলছি, আর এটা উত্তর মেরু দক্ষিণ মেরু। এই চুম্বক শলাকার যখন আমি সুইচ অফ করে রাখি চুম্বক শলাকার কোনো বিক্ষেপ হয় না। এখানে যে কাঁটাটা আছে এই কাঁটাটা এমনভাবে আছে যে অবাধে ঘুরতে পারে, নড়তে পারে, একটু আমি টাচ করে যেন নড়তে পারে। তো যখন তড়িৎ প্রবাহ দিলাম, তড়িৎ প্রবাহ হলো, তখন দেখতে পেলাম যে চুম্বক শলাকার একটু বিক্ষেপ বা চুম্বক শলাকার যে মেরুগুলো আছে মেরুগুলোর অভিমুখটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আমি তড়িৎ প্রবাহ বন্ধ করে দিচ্ছি তখন তার অভিমুখটা পূর্বের অবস্থায় ফিরে আসছে। এই পরীক্ষা দ্বারা আমরা অন্তত বুঝতে পারলাম যে এমন একটি চৌম্বক ধর্মের সৃষ্টি হচ্ছে ওই পরিবাহীর চতুর্দিকে, যেটা তড়িৎ প্রবাহের কারণে হচ্ছে। আমি বিপরীত দিক দিয়ে তড়িৎ প্রবাহ করলাম সেই একই জিনিস দেখতে পাবো। কিন্তু একটা জিনিস আমাদের এখানে একটা সমস্যা কি, যে আমরা অভিমুখটা কোন দিকে হবে বা ঘূর্ণনটা কোন দিকে হবে আমরা বুঝতে পারবো না এই পরীক্ষার মাধ্যমে। ওই জন্য আমি একটা সূত্রের সহযোগিতা নেব, যেটাকে বলা হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বা অ্যাম্পিয়ারের সাঁতারের নিয়ম। অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মটা কি ভালোভাবে বোঝো তোমরা। তোমরা যারা পুকুরে সাঁতার কাটো তারা নিশ্চয়ই হাতগুলো দুই দিকে ছড়িয়ে সাঁতার কাটো। কোনো একটি সাঁতারু যদি এমনভাবে সাঁতার কাটে যে যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেদিকে ও সাঁতার কাটছে, কোনো একটি পরিবাহী সাঁতার কাটছে পরিবাহীর উপর দিয়ে, তো এটা একটি কাল্পনিক সাঁতারু। কখনোই জলের উপর দিয়ে বা কোনো পরিবাহী তারের উপর দিয়ে সাঁতার কাটা কোনো সম্ভব নয়, এটা কল্পনা করে নিয়েছেন বিজ্ঞানী অ্যাম্পিয়ার। উনি বলছেন যে কোনো একটি কাল্পনিক সাঁতারু যদি তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কেটে যায় এবং তার যে মুখটা কোন দিকে রাখবে, তড়িৎ পরিবাহীর উপরে, অর্থাৎ এই পরিবাহীর উপরে তার যদি দৃষ্টি থাকে, তবে ওই সাঁতারুর বাম হাত যেদিকে প্রসারিত হবে চুম্বকের উত্তর মেরুর বিক্ষেপ সেদিকে হবে। ধরো এই সাঁতারুটা এই তড়িৎ পরিবাহের উপর দিয়ে চুম্বক শলাকা দিকে মুখ করে বা তড়িৎ প্রবাহের দিকে মুখ করে সাঁতার কাটছে এবং এর বাম হাতটা কোন দিকে প্রসারিত, ওই ধারে প্রসারিত হচ্ছে, তাহলে উত্তর মেরু বিক্ষেপটা এই বরাবর হবে। এবার তড়িৎ প্রবাহটা আমি উল্টো দিকে করে দিলাম, তাহলে এবার সাঁতারকে কি করতে হবে,
সাঁতারুকে ঠিক তার দিকে সাঁতার কাটতে হবে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বাম হাত যেদিকে প্রসারিত হবে এই ক্ষেত্রে তাহলে চুম্বক সরকার উত্তর বিক্ষেপ সেদিকে হবে। তাহলে বাম হাত হচ্ছে এটা, অর্থাৎ এই বরাবর যখন সাঁতার কাটছে তখন বাম হাতটা এই বরাবর আসছে, তো এই বরাবর মানে উত্তর বিক্ষেপ তখন এইদিকে হবে। এটা গেল যদি পরিবাহী তারের উপর দিয়ে তড়িৎ সাঁতার কাটে এবং পরিবাহী তারটা কোথায় দেখতে পাচ্ছি, পরিবাহী তারটি চুম্বক শলাকার উপরে দেখতে পাচ্ছি। তাহলে চুম্বক শলাকার উপরে যদি পরিবাহী তার রাখি সেক্ষেত্রে উত্তর মেরু বিক্ষেপ আমরা সহজে নির্ণয় করতে পারবো। কিন্তু এবার পরিবাহী তারটাকে আমি কোথায় রাখলাম, চুম্বক শলাকার নিচে রাখলাম। তাহলে এই ক্ষেত্রে সাঁতার কি করে সাঁতার কাটবে, তাহলে এক্ষেত্রে সাঁতার কাটবে কি, আমি বলেছি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে যদি কোনো কাল্পনিক সাঁতারু সাঁতার কেটে যায়, তাহলে আমি যদি এভাবে সাঁতার কাটি তাহলে চুম্বক তড়িৎ পরিবাহী তারটা এখানে আছে, তার মানে আমাকে সাঁতার কাটতে হবে এই নিচে, উপরে সাঁতার কাটবো না। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে চুম্বক শলাকার দিকে মুখ করে থাকতে হবে। আমি যদি এইখানে সাঁতার কাটি, কাল্পনিক সাঁতারুটা যদি এইখানে সাঁতার কাটে এদিকে মুখ করে যদি সাঁতার কাটে, তাহলে চুম্বক শলাকার দিকে মুখ করা হলো না। তাহলে সেক্ষেত্রে সাঁতার কাটতে হবে ওকে উল্টো দিকে, অর্থাৎ এই বরাবর নয়, চিত হয়ে এভাবে সাঁতার কাটতে হবে। এই ক্ষেত্রে তার বাম হাতটা যেদিকে প্রসারিত হবে চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপ সেদিকে হবে। তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা আমরা সংক্ষেপে জেনে নিই। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা হচ্ছে, কোনো একটি কাল্পনিক সাঁতারু যদি কোনো একটি তড়িৎ পরিবাহীর উপর দিয়ে সাঁতার কেটে যায় তড়িৎ প্রবাহের অভিমুখে এবং তার যে মুখ বা তার যে দৃষ্টিটা যদি চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই সাঁতারু বাম হাত যেদিকে প্রসারিত হবে চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপ সেই দিকে হবে। আমরা এই সূত্র দ্বারা কি নির্ণয় করতে পারি, কোনো চুম্বক শলাকার অভিমুখের পরিবর্তন নির্ণয় করতে পারি বা অভিমুখটা নির্ণয় করতে পারি বা দিক নির্দেশ করতে পারি যে চুম্বক শলাকার বিক্ষেপটা কোন দিকে হচ্ছে, উত্তর মেরু বিক্ষেপটা কোন দিকে হচ্ছে। দ্বিতীয়, আমরা একটি পরিবাহী তার নিলাম, ঋজু বা সোজা পরিবাহী তার নিলাম, এই পরিবাহী তারের মধ্যে দিয়ে আমরা তড়িৎ প্রবাহ করছি। একটা বিষয় তোমরা চিন্তা করো যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন ওইখানে কিন্তু একটা চুম্বক ধর্ম সৃষ্টি না হলে তো চুম্বকটাকে আকর্ষণ করবে না। তাহলে সেক্ষেত্রে ওই পরিবাহী তারের মধ্যেও কিন্তু দুটি বিপরীত মেরু সৃষ্টি হয়, একটি উত্তর মেরু এবং একটি দক্ষিণ মেরু। তো এই একটি ঋজু বা সোজা একটা পরিবাহী তার নিলাম, তাহলে তড়িৎটা নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে একটি এই ধরো কোনো একটি বিন্দুতে, এই বিন্দুতে ধরলাম একটি পি বিন্দু, তাহলে এই বিন্দুতে নিশ্চয়ই একটি চুম্বক ধর্মের সৃষ্টি হবে। কিন্তু এই ক্ষেত্রে এই পরিবাহীতে কোথায় বলটা কাজ করবে বা চুম্বক বলরেখাগুলো কোন দিকে বিস্তৃত থাকবে আমরা কি করে নির্ণয় করব, এক্ষেত্রে আমরা সহজেই একটি সূত্রের মাধ্যমে নির্ণয় করব। সেটা হচ্ছে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। দক্ষিণ মানে হচ্ছে ডান হাত মুষ্টি নিয়ম। তো ডান হাতকে আমি কি করবো, এইভাবে ধরবো, পরিবাহী তার ডান হাত দিয়ে পরিবাহী তারকে এইভাবে ধরবো, ধরে এই যে বৃদ্ধাঙ্গুলটা আছে বৃদ্ধাঙ্গুলের কোন দিকে নির্দেশ করবো, তড়িৎ প্রবাহের অভিমুখে নির্দেশ করব। যদি চুম্বক কোনো একটি পরিবাহী তারকে ডান হাত দিয়ে ধরি এবং বৃদ্ধাঙ্গুল বাদ দিয়ে অন্যান্য আঙ্গুলগুলো যেদিকে নির্দেশ করবে সেই দিকে তার চুম্বক বলরেখাগুলো নির্দেশ করবে। তাহলে এইভাবে যদি ধরি তার চুম্বক বলরেখাগুলো এইভাবে নির্দেশ থাকবে, এইভাবে এই বরাবর চুম্বক বলরেখাগুলো বিস্তৃত থাকবে। চুম্বক বলরেখাগুলো বিস্তার পেলাম, কিন্তু এই তাহলে চুম্বক বলরেখাগুলো এরকম একটা বৃত্তাকার ভাবে চুম্বক বলরেখাগুলো বিস্তৃত থাকবে। কিন্তু আমার প্রশ্ন যে চুম্বক বলরেখাগুলো যদি এইভাবে বিস্তৃত থাকে তাহলে এই ক্ষেত্রে উত্তর মেরু কোথায় হবে এবং দক্ষিণ মেরু কোথায় হবে, আমার মেরু নির্ণয়টা সমস্যা হয়ে যায়। কোনো একটি ধরো রাউন্ড একটা গোল একটা চুম্বক আছে, তাহলে এই ক্ষেত্রে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কোন দিকে, অর্থাৎ চুম্বক বলরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত থাকছে এটা নির্ণয় করব এবং তার ফলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কোন দিকে সৃষ্টি হচ্ছে আমরা এর পরের ক্লাসে ইনশাআল্লাহ শিখব। তো দক্ষিণ মুষ্টি নিয়ম একটু বলে দিই।
ডান হাতকে কী করবো, পরিবাহী তারকে ডান হাত দিয়ে আমি যদি মুষ্টি করে ধরি এবং এর বৃদ্ধাঙ্গুলটাকে যদি ওই অভিমুখে রাখি যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ওই বৃদ্ধাঙ্গুল বাদে অন্যান্য আঙ্গুলগুলো যে অভিমুখে আছে সেই অভিমুখে চুম্বক বলগুলো বিস্তৃত থাকবে বা চুম্বক বলটা কাজ করবে। তো আজকে এই পর্যন্তই। আর এই ফর্মুলা অনুসারে আমরা আগামী ক্লাসে কী কী ব্যাখ্যা করব, যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কোথায় তৈরি হচ্ছে, কোনো একটি গোলাকার বা বৃত্তাকার যদি কোনো একটি তার থাকে, সেই তারে উত্তর মেরু কোন দিকে হচ্ছে এবং দক্ষিণ মেরু কোন দিকে হচ্ছে, তোমরা মন দিয়ে পড়বে বা ক্লাসগুলো দেখবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।